হ্যালো অ্যান্ড আসসালামু আলাইকুম। কেমন আছো প্রিয় শিক্ষার্থীরা? আশা করি সবাই অনেক অনেক ভালো আছো। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও বেশ ভালো আছি। তো আমাদের তরঙ্গ ও শব্দ চ্যাপ্টারের লেকচার 3-তে সবাইকে স্বাগতম। আজকের লেকচারে মূলত আমরা তরঙ্গের গাণিতিক সমস্যার সমাধান করব। গত লেকচারটিতে আমরা তরঙ্গের বিস্তারিত সম্পর্কে জেনেছি, অর্থাৎ তরঙ্গ কী জিনিস, তরঙ্গের কিছু ফর্মুলা আমরা শিখেছি, বিস্তার কী, তরঙ্গ বেগ কী, কম্পাঙ্ক কী, পর্যায়কাল কী। আজকে আমরা মূলত সেই রিলেটেড ম্যাথ প্রবলেম সলভ করব। পুরো লেকচার শিটে আমি 7টি ভিন্ন ভিন্ন ধরনের ম্যাথ রেখেছি এবং আমি আশাবাদী এই 7টা ম্যাথ কেউ যদি খুব ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করে, দ্যাট উইল বি এনাফ ফর হিম এই চ্যাপ্টারের তরঙ্গ রিলেটেড ম্যাথ প্রবলেমের জন্য। তো চলো দেরি করব না, শুরু করা যাক। সো প্রাথমিকভাবে আমাদের দুইটা কনসেপ্ট একটু মাথায় নিতে হবে, যদিও আমরা আগের ক্লাসে বেশ কয়েকটা ফর্মুলা শিখেছি, বেশি না, দুটো ফর্মুলা আমি মূলত শিখেছিলাম। আজকের ক্লাসে আমরা যে জিনিসটা জানবো সেটা হচ্ছে দুইটা ঘটনা। একটা ঘটনা সাপোজ ধরো এটা, যে যখন তোমাকে বলে দিবে যে তুমি দুটো ভিন্ন উৎস থেকে তরঙ্গ সৃষ্টি করেছো। কি করেছো? তরঙ্গ সৃষ্টি করেছো। সাপোজ ধরো শব্দ করেছো, শব্দ তো এক প্রকার তরঙ্গ। তো মনে করো তোমার বন্ধু লালু আর তুমি পালু, লালু আর পালু এই দুইজনে মিলে দুইটা শব্দ তৈরি করেছো। একটাকে আমরা বললাম উৎস 1, একটাকে বললাম উৎস 2। তো লালু শব্দ তৈরি করেছে, শব্দ যাচ্ছে, তরঙ্গ যাচ্ছে, যদিও শব্দ তরঙ্গ এমন না, জাস্ট ধরে নিলাম। এবং হচ্ছে পালু, পালু হইতেছে আরেকটা শব্দ তৈরি করেছে। দুইজনে একই জায়গা থেকে শব্দ উৎপাদন করেছে, কিন্তু দুইজন মানুষ ভিন্ন, তাই উৎস ভিন্ন। বাট মজার বিষয়, যেহেতু দুইজনই বাতাসের ভিতরে আছে, মানে আমরা তো সবাই বায়ুর সমুদ্রে অবস্থান করছি, দুইজনে একই জায়গা থেকে একই দিনে একই সময়ে শব্দ করেছে, তাই আমরা বলবো যেহেতু মাধ্যম একটাই, এখানে কি বায়ু মাধ্যম ছাড়া আর কোনো মাধ্যম আছে না, তাহলে এইখানে তাদের বেগ চেঞ্জ হবে না, মানে তরঙ্গের বেগ এই জিনিসটা এখানে কনস্ট্যান্ট থাকবে। উৎস ভিন্ন হোক, এখানে আরো 4-5টা উৎস লাগাও, ডাজেন্ট ম্যাটার, যদি তোমার মাধ্যম সেম থাকে তাহলে শব্দের বেগ বা তরঙ্গের বেগ সেম থাকবে। মাধ্যম চেঞ্জ না হলে তরঙ্গের বেগ চেঞ্জ হবে না। যদিও তরঙ্গের বেগ বা শব্দের বেগ তাপমাত্রার উপর ডিপেন্ড করে, যদি নির্দিষ্ট তাপমাত্রা এবং নির্দিষ্ট মাধ্যম হলে শব্দের বেগ বা তরঙ্গের বেগ চেঞ্জ হবে না। ক্লিয়ার জিনিসটা? ওকে, তো এটা একটু মাথায় রাখবা। আরেকটা হচ্ছে সাপোজ ধরো আমি উৎস একটাই রাখছি, যে তুমি চিল্লাইছো পালু, তুমি চিল্লাইছো, বাট তোমার শব্দটা বাতাসে কিছুক্ষণ চলছে, দেন পানির ভিতরে চলে গেছে। এর মানে দুইটা ভিন্ন ভিন্ন মাধ্যমে তোমার শব্দটা শোনা যাচ্ছে। সেই ক্ষেত্রে কি হয় মাথায় রাখবা, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে শব্দের বা তরঙ্গের ফ্রিকোয়েন্সি চেঞ্জ হয় না, বেগ চেঞ্জ হতে পারে এবং বেগ চেঞ্জ হয়, বেগ চেঞ্জ হয়, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ হয়, কিন্তু ফ্রিকোয়েন্সি বা কম্পাঙ্ক চেঞ্জ হয় না। দেখো এই মাধ্যমে F1 যত, এই মাধ্যমে F2 তত, অর্থাৎ F1 আর F2 সেম সেম। মাধ্যম একই থাকলে বেগ সেম থাকে, মাধ্যম চেঞ্জ হয়ে গেলে বেগ ভিন্ন হয়ে যায়, বাট কম্পাঙ্ক সেম থাকে। এতটুকু বুঝে আসছে কিনা? এখানে যে দুইটা ছবি আঁকা হয়েছে এটা কি তোমরা বুঝেছো কিনা বলো তো ভাইয়ারা, বলো তো, বলো তো ক্লিয়ার কিনা? নাইস। এরপর তোমাদের আরেকটা বিষয় তোমাদের বলে রাখি, আমরা কিছু কিছু ফর্মুলা শিখেছিলাম আগের ক্লাসে। একটা ফর্মুলা ছিল V = F ল্যামডা, তাই না? যেখানে V হচ্ছে তরঙ্গের বেগ, F হচ্ছে কম্পাঙ্ক, ল্যামডা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য। আরেকটা ফর্মুলা শিখেছিলাম যে কম্পাঙ্ক = 1/T, অর্থাৎ কম্পাঙ্ক হচ্ছে পর্যায়কালের বিপরীত। তো এই দুইটা ফর্মুলাও একটু মাথায় রাখতে হবে, ঠিক আছে ভাইয়ারা? নাইস। তো চলো আমরা আমাদের ম্যাথ প্রবলেমে যাই। তো আমাদের প্রথম ম্যাথ খুব ঠান্ডা মাথায় আমরা করব, রিল্যাক্সে করব, কিন্তু প্রতিটি টাইপ আমরা ধরে ধরে বুঝে বুঝে করব। নাইস। প্রথমে বলা হয়েছে একটি শব্দের কম্পাঙ্ক হচ্ছে তোমার 1.2 কিলোহার্টজ। একটা শব্দ, এর মানে উৎস একটা, একটা শব্দ মানে আমার উৎস একটা, বুঝতে পারছি? এটা দিয়ে কিন্তু বুঝতে হবে তোমার, আমার উৎস একটা, উৎস বা শব্দ যেখানে সৃষ্টি হয়েছে ওইটা একটা, মাল্টিপল শব্দ উৎস নেই, একটি উৎস। নাইস। এরপর আমাকে বলা হয়েছে কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে এটা হচ্ছে আমাদের এফ এর মান, এবং আমরা জানি উৎস একটা হইলো, ঠিক আছে, কম্পাঙ্ক একটাই থাকলো। এই যে দেখো প্রথমে শব্দটা বাতাসে ছিল, এরপর শব্দটা পানিতে চলে গেছে, এবং শব্দ বাতাস এবং পানিতে শব্দের বেগ কিন্তু ভিন্ন হয়, কম্পাঙ্ক এক হয় বাট বেগ ভিন্ন হয়, তাই না? উৎস এক হলেও মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কম্পাঙ্ক সেম থাকে বাট বেগ ভিন্ন হয়ে যায়। এই যে বাতাসের শব্দের বেগ হচ্ছে তোমার 330 মিটার পার সেকেন্ড, আর পানিতে শব্দের বেগ হচ্ছে 1500 মিটার পার সেকেন্ড। এটা আমাকে কোশ্চেনে বলে দেওয়া আছে। তাহলে বাতাসেরটাকে ধরলাম মনে করো V অফ A, মানে বাতাসের শব্দের বেগ, আর পানিটাকে ধরে নিলাম মনে করো V অফ ওয়াটার, মানে BW। ঠিক আছে, নাইস। চলো এবার আমাকে প্রথম প্রশ্নটা যেটা বলেছে যে বাতাসের শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। আচ্ছা করোই, আসো। তরঙ্গ দৈর্ঘ্য মানে ল্যামডা বের করতে বলছে, কোথায়? বাতাসে। তাহলে চলো প্রথম সংখ্যাটা সলভ করি।
বাতাসের শব্দের বেগ, বাতাসের তরঙ্গের দৈর্ঘ্য। তো আমাদের তরঙ্গ দৈর্ঘ্য আছে, আমাদের বাতাসের কি কি জানা আছে বলো তো? বাতাসের শব্দের বেগ জানা আছে, বাতাসের শব্দের কম্পাঙ্ক জানা আছে, বি জানি, এফ জানি। তাহলে আমাদের কি জানতে হবে? ল্যামডা জানতে হবে। তাহলে আমাদের যে বিখ্যাত ফর্মুলাটা কি বলো তো ভাইয়ারা? ভি ইকুয়াল টু এফ ল্যামডা। ঠিক আছে তো? তাহলে এখান থেকে আমরা ভি ইকুয়াল টু কি লিখতে পারি? ভি এর ল্যামডা বের করতে হবে আমাকে। তাহলে ল্যামডা ইকুয়াল টু আমরা লিখতে পারি ভি ডিভাইডেড বাই এফ। এখন এখানে মজার বিষয় যেটা, সেটা হচ্ছে ভি কত? ভি হইতেছে আমার এ, মানে বাতাসের শব্দের বেগ, অর্থাৎ 330 এবং বাতাসের কম্পাঙ্ক কত? 1.2। বসাও বসাও, কত আসে বলো? বসাও বসাও, কত আসে? 330 ডিভাইডেড বাই 1.2। অ্যান্সার আসছে হচ্ছে 275। যেহেতু ল্যামডা বলছে, তাইলে এটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, অর্থাৎ এম। এর মানে আমি যদি বলি যে ভাইয়া বাতাসে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে ল্যামডা ইকুয়াল টু 275 মিটার। যারা এই অঙ্কটা করতেছো ভাইয়া, তোমাদের অঙ্কটা কি হয়েছে জানো? তোমাদের অঙ্কটা ভুল হয়েছে, হয়নি। কেন জানো? কেন জানো? কেন জানো? কারণ দেখো তোমাদের এখানে কম্পাঙ্ক বলে দেওয়া আছে 1.2। দেখো কম্পাঙ্ক এফ এর ভ্যালু দেওয়া আছে 1.2 কিলোহার্জ। কিন্তু আমার তো লাগবে শুধু হার্জ। কিলোহার্জ থেকে হার্জে নেওয়ার উপায় কি? জাস্ট তোমার 1000 দিয়ে গুণ করা লাগবে। 1.2 ইন্টু 1000 কত আসে ভাইয়া? কত আসে? 1200 হার্জ। এখন এই ভ্যালুটাই মূলত আমাকে এখানে বসাতে হবে। ঝামেলাটা কোথায় বুঝছো? ঝামেলাটা কোথায় বুঝছো? তাহলে এইটাভাবে অঙ্ক হয়েছিল না আমাদের। তাহলে এটা আমরা ঠিক করে ফেলি, আসো। 1200 তাহলে কত আসে এখন দেখো তো? 330 ডিভাইডেড বাই 1200 আসে হচ্ছে 0.275 মিটার। ইয়েস, দিস ইজ আওয়ার কারেক্ট অ্যান্সার। এটা হচ্ছে আমাদের সঠিক উত্তর। এটি আমাদের ল্যামডার প্রকৃত ভ্যালু। বুঝছো না? বুঝছো না ম্যাথটা? সহজ না? সুন্দর। নাইস। ওহো, এটা এখানে রেখে দিই নাকি? সুন্দর করে রেখে দিই। ওকে, নাইস। তাহলে চলো পরের অঙ্কটা করি। আমাদের প্রথম অঙ্ক। তাহলে পরের অঙ্কটা কি ভাইয়া? 2 নাম্বারটা। এটাও পারবা, তোমরাই পারবা। পানিতে শব্দটির তরঙ্গ দৈর্ঘ্য কত? আরে সিম্পল অঙ্ক। চলো 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 সমাধান করে ফেলি। পানিতে তরঙ্গ দৈর্ঘ্য, যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, মাধ্যম চেঞ্জ হলে কিন্তু কম্পাঙ্ক চেঞ্জ হয় না, কম্পাঙ্ক সেম থাকে। এজন্য কিন্তু আমাদের একটা সুবিধা হয়ে গেছে, কম্পাঙ্ক যেটা দেওয়া আছে ওইটাই আমরা ইউজ করতে পারবো, আমাদের চেঞ্জ করা লাগবে না। অর্থাৎ আমাদের এখন ল্যামডা ওয়াটার বের করতে হবে। এখানে যেটা বের হয়েছিল ওইটা হচ্ছে ল্যামডা এয়ার, বাতাসের তরঙ্গ দৈর্ঘ্য, বাতাসের শব্দের তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে ডাইরেক্ট ফর্মুলা বসাই, ভি ডিভাইডেড বাই এফ। তাহলে আমরা বসাই দিলাম, মনে করো ভি অফ ডাব্লিউ ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু কত? ভি অফ ডাব্লিউ হচ্ছে তোমার 1500, এফ এর মান হচ্ছে 1200, তাই না? সো এটা বসাই দিলে কত আসে দেখো তো? 1500 ডিভাইডেড বাই 1200 অর্থাৎ 1.25। অর্থাৎ পানিতে যাওয়ার পরে ওই শব্দটার তরঙ্গ দৈর্ঘ্য বেড়ে গেছে। তো এটাই হচ্ছে আমাদের পরবর্তী ম্যাথটা ছিল। সো এই হচ্ছে কথা। আশা করি তোমরা বুঝতে পেরেছো। সহজ একটা ম্যাথ ছিল, অত্যন্ত সহজ একটা ম্যাথ ছিল। আমরা চলো এরপরে আমরা আর কিছু ম্যাথ সলভ করি, মজা হয়ে যাবে, খুব মজা হবে। আশা করি তোমরা বুঝেছো। না বুঝলে অবশ্যই কমেন্ট করবা। ক্লিয়ার? ওকে, এই ম্যাথটা চলো আমরা একটু দেখি। কোশ্চেন নাম্বার 2, একটা সুর শলাকা। আচ্ছা, তোমরা কি সুর শলাকা চিনো? হ্যাঁ, সুর শলাকাকে ইংরেজিতে বলা হয় টিউনিং ফর্ক। কি বলা হয়? টিউনিং ফর্ক। তোমরা যদি না চিনে থাকো, তোমরা একটু ইউটিউবে সার্চ করবা, অনেকটা এরকম দেখতে, আমি তোমাদের বলি।
মানে এরকম একটা লোহা টাইপের বা তোমার হচ্ছে কি বলে, কীভাবে বলবো, এটা হচ্ছে তোমার একটা লোহা বা তোমার স্টিলের টাইপের একটা জিনিস যেটা এরকম কার্ভ করা থাকে এরকম, হ্যাঁ, ওই যে এরকম এরকম দেখতে, এই এরকম দেখতে, ঠিক আছে। তো ওইখানে তুমি যদি এই যে কোনো একটা সাইডে যদি আস্তে করে একটা বাড়ি মারো, এটা করে কাঁপতে থাকে এবং এখানে শব্দ তৈরি হয়, এখানে শব্দ তৈরি হয়। কথাটা বুঝছো? এটা এটা কিন্তু খুবই দারুণ একটা জিনিস, ঠিক আছে। তো তোমরা অবশ্যই সার্চ দিবা যে সুর শলাকা বা টিউনিং ফর্ক, কি বলছি, টিউনিং ফর্ক। টিউনিং ফর্ক তোমরা ইউটিউবে সার্চ দিলেই পেয়ে যাবা যে এটা আসলে টিউনিং ফর্ক বলতে আসলে কি বোঝায়। খুবই সহজ জিনিস, সহজ কথা। টিউনিং ফর্ক দিয়ে তুমি টিউনিং ফর্কে বাড়ি মেরে বিভিন্ন ফ্রিকোয়েন্সি বা বিভিন্ন কম্পাঙ্কের শব্দ তৈরি করতে পারো। তো চলো দেখি, একটা সুরশলাকা থেকে সৃষ্ট শব্দের এক্স ও ওয়াই মাধ্যমে, হ্যাঁ মাধ্যম চেঞ্জ হয়ে গেছে, মাধ্যম চেঞ্জ হয়ে গেছে। মাধ্যম চেঞ্জ হয়ে গেলে কি হয়, ফ্রিকোয়েন্সি সেম থাকে, কম্পাঙ্ক সেম থাকে, বেগ চেঞ্জ হয়ে যায়। তাহলে আমাদের কাছে দুইটা মাধ্যম আছে, একটা এক্স মাধ্যম আর একটা ওয়াই মাধ্যম। মাধ্যমে তরঙ্গ দৈর্ঘ্য যথাক্রমে এত এত পেয়েছি, তাহলে এটা হচ্ছে আমাদের ল্যামডা 1 প্রথম মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য, এটা হচ্ছে আমাদের ল্যামডা 2 মানে দ্বিতীয় মাধ্যমের তরঙ্গ দৈর্ঘ্য। এটা প্রশ্নে দেওয়া আছে এবং কম্পাঙ্ক দেওয়া আছে, খেয়াল করছো? এবং মাথায় রাখো, যেহেতু মাধ্যম চেঞ্জ হয়ে গেছে ডাজেন্ট ম্যাটার, কম্পাঙ্ক নির্দিষ্ট থাকবে, কারণ একটা নির্দিষ্ট সুরশলাকা থেকে শব্দটা তৈরি করা হয়েছে, মাল্টিপল সুরশলাকা থেকে শব্দ তৈরি হয়নি। মানে উৎস এক, মাধ্যম ভিন্ন, তাহলে কম্পাঙ্ক সেম থাকবে। এক্স মাধ্যমেও কম্পাঙ্ক 520, ওয়াই মাধ্যমে কম্পাঙ্ক 520। যেহেতু এখানে হার্জ দেওয়া আছে তাহলে আমাদের জটিলতা নেই। ওকে, নাইস। প্রশ্নে জিজ্ঞাসা করে যে এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গের বেগ নির্ণয় করো। তো চলো করি, সহজ অঙ্ক তো। এক্স ও ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ কত? প্রথম প্রশ্ন আসো, তাহলে এক্স মাধ্যমে তরঙ্গ বেগ, এক্স মাধ্যমে তরঙ্গ বেগ, তো আমরা জানি ভি, যেহেতু এক্স এর জন্য তাহলে ভি 1 করলাম, তাহলে ফর্মুলা হচ্ছে এফ ইন্টু ল্যামডা, যেহেতু এটা প্রথম মাধ্যম তাহলে আমরা এটাকে ল্যামডা 1 ইউজ করলাম, মানে জাস্ট বোঝানোর জন্য, পার্থক্য দেখানোর জন্য। সূত্রটা কি, এফ এর মান কত, 520, ল্যামডা 1 এর মান কত ভাইয়া, হ্যাঁ 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 ল্যামডা 1 কই, ল্যামডা 1 কই, হ্যাঁ হ্যাঁ 0.634, 0.634, তাহলে গুণ করো, কত আসে, 520, 0.634। আমার ম্যাথ ক্যালকুলেশন মিস্টেক হতে পারে, বুঝছো, বাট তোমরা চেক করে নিবা, বাট প্রসেস আশা করি ঝামেলা হবে না। 329.68, যেহেতু বেগ বের করতেছি তাহলে এটা হচ্ছে মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে আমাদের প্রথম এক্স মাধ্যমের তরঙ্গ বেগ, ঝামেলা হয়, এটা হচ্ছে এক্স মাধ্যমের তরঙ্গের বেগ। চলো তাহলে এখন ওয়াই মাধ্যমের তরঙ্গের বেগটা বের করে ফেলি। ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ, ওয়াই মাধ্যমে তরঙ্গ বেগ, তাহলে এটাও সেম ভাবে করবো আমরা, v2 ইকুয়াল টু এফ ইন্টু ল্যামডা 2। তাহলে এফ এর মান কত হবে, সেম হবে, কারণ যেহেতু উৎস এক, মাধ্যম ভিন্ন, কিন্তু ল্যামডার মান ভিন্ন হবে, কারণ ল্যামডা হচ্ছে তোমার 2.871 হবে, 2.871 মিটার। তাহলে গুণ করে দিয়ে আসো, 520 ইন্টু 2.871 গুণ করলে কত আসে, 1492.92 মিটার পার সেকেন্ড। বেগ বেড়ে গেছে ভালোই, হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। এই হচ্ছে আমাদের প্রথম ম্যাথটা, ছিল সহজ কিন্তু, তাই না? আসো আমরা পরের ম্যাথটা করি, পরের ম্যাথটা করি আসো। সো এই ম্যাথটা কি বলা হয়েছে একটু খেয়াল করি, বলা হয়েছে তরঙ্গের পর্যায়কাল নির্ণয় করো। পর্যায়কাল, ও কম্পাঙ্ক দেওয়া আছে, তাহলে তো হয়েছে, ঝামেলা শেষ। বুঝো বুঝো, মনোযোগ দাও। কম্পাঙ্ক, সরি, তরঙ্গটির পর্যায়কাল, টি ইকুয়াল টু, আমরা জানি, সরি আমরা কি জানি, আমরা এটা জানি না, আমরা জানি হইতেছে হচ্ছে এইটা, মনে করে দেখো তো, খেয়াল করে, এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি, যাই না? তাহলে বলো তো এখান থেকে আমরা কি লিখতে পারি, টি ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ লিখতে পারি। যেহেতু বোথ মাধ্যমে কম্পাঙ্ক সেম, তাহলে কম্পাঙ্ক থেকে ডাইরেক্ট আমরা তো পর্যায়কাল বের করে ফেলতে পারতেছি। তাহলে কম্পাঙ্কের ভ্যালু কত বসাই দাও, 1 ডিভাইডেড বাই 520, 520 না, হ্যাঁ 520। তাহলে অ্যান্সার কত আসবে বলো,
1/520। ও মাই গুডনেস, এরকম ভয়ঙ্কর অ্যান্সার আসে। 1.92 ইন্টু 10⁻³ সেকেন্ড। ঠিক আছে, অসুবিধা নেই, আসতেই পারে এরকম অ্যান্সার। তো এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। তো শেষ, সহজ অঙ্ক ছিল এগুলো, সহজ অঙ্ক। হ্যাঁ, এগুলো হচ্ছে ওয়ার্ম আপ ম্যাচ আর কি। আমরা এখনো ওয়ার্ম আপ করতেছি আর কি তোমাদের সাথে তোমাদেরকে ইউজ করে একটু ওয়ার্ম আপ করে নিচ্ছি। আমরা আস্তে ধীরে কঠিন ম্যাথে যাব, আস্তে ধীরে ঠান্ডা মাথায় আমরা কঠিন ম্যাথ করবো। আমরা তাড়াহুড়া করবো না, ঠান্ডা মাথায় যাব, ঠিক আছে? ঠান্ডা মাথায় যাব। ওকে, নাইস নাইস। ওকে, তাহলে চলো পরের টাইপে যাই। আর এটা একটু অ্যাডভান্স হয়ে গেল, একটু ম্যাথটা আর একটু ভালো হয়ে যাবে। এই ম্যাথটা মোটামুটি ইজি হবে। চলো তাও দেখি। আমরা কিন্তু কোটি একটু সহজ থেকে একটু আপডেট হয়েছি, এখন কিন্তু আমাদের ম্যাথটা আর একটু আপডেট হয়েছে। তো প্রশ্নে বলা হয়েছে একটি তরঙ্গ বাতাসে 10 সেকেন্ডে 500 মিটার দূরত্ব অতিক্রম করে। খুবই দারুণ কথা। চলো এটাকে টার্গেট করি। একটা তরঙ্গ এর মানে উৎস, একটা সোর্স বাতাসে মানে এয়ারে 10 সেকেন্ডে 500 মিটার দূরত্ব অতিক্রম করে। 10 সেকেন্ডে 500 মিটার দূরত্ব অতিক্রম করে, খুবই ক্রুশাল একটা ইনফরমেশন, কাজে লাগতেও পারে। এরপরে বলা হয়েছে তরঙ্গটির কম্পাঙ্ক হচ্ছে তোমার কত, 200 হার্জ। দারুণ একটা ইনফরমেশন, এফ এর মান দেওয়া আছে। এবং আমাকে প্রথমেই জিজ্ঞাসা করা হয়েছে যে ভাইয়া এই তরঙ্গটার তরঙ্গ দৈর্ঘ্যটা কত। তো চলো আমাদের যেহেতু স্বাভাবিকভাবে আমাদের শুরু করতেই হবে, তো আমরা প্রথম প্রশ্নটা করি। তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? তরঙ্গ দৈর্ঘ্য যে কিভাবে বের করবো এটাই তো সমস্যা। চলো তাও করি, প্যারা নেই। ওহো, ঝামেলা হয়ে গেল। আসো তরঙ্গ দৈর্ঘ্য আমরা করি। প্রথমে হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য মানে কি, কারণ এখানে কিন্তু স্পেসিফিকলি এফ দেওয়া আছে, কোথাও ভেলোসিটি দেওয়া নেই। ভেলোসিটি দেওয়া থাকলেও হয়তো আমরা v = f λ দিয়ে করতে পারতাম। বাট যেহেতু ভেলোসিটি নাই, বেগ নাই, তাহলে আমাদের কি উপায় আছে? আমাদের হাতে কি কোনো উপায় আছে? হ্যাঁ আছে। আমাদের এখানে দেখো একটা ক্রুশাল ইনফরমেশন দিয়েছে, 10 সেকেন্ডে 50 মিটার যায়। তরঙ্গ দৈর্ঘ্যের সংজ্ঞাটা একটু মনে করতে বলবো আমি তোমাদের। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? তরঙ্গ দৈর্ঘ্য হচ্ছে মানে কি বলতো, মানে ভুলে গেলাম তো। হ্যাঁ, একটা পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম করে, একটা পূর্ণ কম্পনে একটা তরঙ্গ যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য, তাই তো? আর তরঙ্গ বেগের সংখ্যাটা কি ছিল? 1 সেকেন্ডে একটা তরঙ্গ যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে, ব্রাদার 10 সেকেন্ডে 500 মিটার যায়, তাহলে 1 সেকেন্ডে তুইকিক নিয়ম দিয়ে তো বের করা যাবে, এর মানে ভেলোসিটি বের করা যাবে। আর ভেলোসিটি পেয়ে গেলে এফ তো দেওয়াই আছে, এর মানে আমরা ডাইরেক্ট ল্যামডা বের করে ফেলতে পারবো। হয়ে যাক। তাহলে লেখো প্রথমে যে 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব 500 মিটার। তাহলে প্রশ্ন হচ্ছে 1 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত হবে? ঐকিক নিয়ম 500/10। তাহলে 500কে 10 দিয়ে ভাগ করলে এটা তো ক্যালকুলেটর করা লাগবে না, এটা হবে হচ্ছে তোমার 50 মিটার। তাহলে একটা তরঙ্গ 1 সেকেন্ডে 50 মিটার যায়, আর আমরা জানি একক সময়ে কোনো একটা তরঙ্গ যতটুকু দূরত্ব যায় সেটাই হইতেছে তার তরঙ্গ বেগ। তাহলে এটাই আমার তরঙ্গ বেগ, মিটার পার সেকেন্ড অবশ্যই। তাহলে সুতরাং তরঙ্গ বেগ v = 50 মিটার পার সেকেন্ড। পার সেকেন্ড কেন? 1 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, 1 সেকেন্ডে 50 যায়, তাহলে 50 মিটার পার সেকেন্ড। v জানি, f দেওয়া আছে, তাহলে আমরা জাতীয় ফর্মুলাটা কি জানো? v = f ল্যামডা। তাহলে আমাদের এখান থেকে আমাদের ল্যামডা বের করতে হবে। ল্যামডা = কি হবে বলো তো? v/f হবে। এখন v এর মান হচ্ছে 50 আর f এর মান কত দেওয়া আছে? 200। তাহলে বসায় দাও 50/200 অর্থাৎ 0.25 মিটার। তাহলে এটাই হইতেছে আমাদের ভাইয়া তরঙ্গ কি দৈর্ঘ্য। বুঝছো? এটাই হইতেছে আমাদের ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্য। ক্লিয়ার? বুঝছো জিনিসটা? সহজ নাম, একটা অনেক সহজ। চলো এটাকে আমরা একটা সাইডে সরাই ফেলি, থাকলো এটা একটু ছোট করে দিই।
ওকে, নাইস নাইস। এরপরের প্রশ্নটা আসলে দেখি সলভ করি। এরপরের প্রশ্নটা বলা হয়েছে যে পর্যায়কাল কত। আচ্ছা, এটা তো কম্পাঙ্ক দেওয়া থাকলে তো পর্যায়কাল বের করা কোনো বিষয় না, চলো এখানে করে ফেলি। পর্যায়কাল যেহেতু আমরা জানি f ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি, তাহলে এখান থেকে আমরা ডাইরেক্ট বলতে পারি t ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই এফ, আর 1 ডিভাইডেড বাই এফ মানে 1/200, তাহলে 1/200 ইকুয়াল টু কত আসে, 1/200, 5 ইন্টু 10 ইনভার্স 3 সেকেন্ড। এটাই হচ্ছে আমাদের পর্যায়কাল। আরেকটা অ্যান্সার হয়ে গেল, সহজ, আরেকটা অ্যান্সার হয়ে গেল। বুঝছো না, মানে আগের ম্যাথটাই কিন্তু গত পার্টেও কিন্তু এই টাইপের একটা ম্যাথ, মানে আগের অঙ্কটাতে কিন্তু এরকম একটা অঙ্ক আমরা করেছি। তো চলো এরপরের ম্যাথটা করি। নাইস। বলা হয়েছে যে 100টি পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে এবং কত সময় লাগবে। এবার একটু ঝামেলা হয়েছে, এবার একবার একটু মজা হবে, মানে এবার একটু মানে আসলে মজা হবে, এখন একটু ঝামেলাপূর্ণ কিছু ম্যাথ আসতেছে। এই ম্যাথটা খুব দারুণ হয়েছে। চলো আমরা একটা নতুন পেজ নিই, প্রশ্নটা একটু আবার পড়ে আসো। আচ্ছা, এটা কি আমার পেজ দেওয়া আছে? পেজ দেওয়া নেই, আচ্ছা অসুবিধা নেই। আসো, কি বলছে, 100টি পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। আগে দূরত্ব অতিক্রম বের করে তারপরে আমরা না হয় সময়টা বের করলাম। 100টি পূর্ণ কম্পনে কত দূরত্ব অতিক্রম করবে। আচ্ছা, একটু উল্টাভাবে চিন্তা করি। আচ্ছা, কত দূরত্ব অতিক্রম করবে, যেহেতু দূরত্ব চলে আসছে, তাহলে আমার কাছে কেন জানি ল্যামডাকে একটু স্মরণ করতে মন চাচ্ছে যে ভাইয়া ল্যামডাটাকে মানে কি ছিল। ল্যামডা মানে ছিল যে তরঙ্গ দৈর্ঘ্য, একটা পূর্ণ কম্পনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম হয়। মনোযোগ দাও, ল্যামডা মানে কি, একটা পূর্ণ কম্পনে যে পরিমাণ দূরত্ব অতিক্রম করে কোনো একটা তরঙ্গ, সেইটাই হইতেছে তরঙ্গ দৈর্ঘ্য বা ল্যামডা। এখন দেখো আমাদের ল্যামডার ভ্যালু কত আসছিল, 0.25। এর মানে হচ্ছে এটা যে আমাদের এই তরঙ্গটা একক মানে একটা পূর্ণ কম্পনে 0.25 মিটার যায়। একটু মনোযোগ দাও, কি বোঝাতে চাচ্ছি, 0.25 মিনস আমাদের এই তরঙ্গটা তরঙ্গ দৈর্ঘ্য 0.25 বলতে বোঝায় একটা পূর্ণ কম্পন সম্পন্ন হতে 0.25 মিটার সে দূরত্ব অতিক্রম করে। একটা পূর্ণ কম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করে, 0.25 মিটার দূরত্ব অতিক্রম করে। তাহলেই তো একটা পূর্ণ কম্পন হয়, এবং তখনই আমরা একটা কি পাই, একটা তরঙ্গ দৈর্ঘ্য পাই। একটা পূর্ণ কম্পনে যে দূরত্ব অতিক্রম হয় ওইটাই তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা বলতে পারি একটা কম্পনে যে দূরত্ব অতিক্রম করে সেটা হচ্ছে ল্যামডা তথা 0.25। চলো জিনিসটা লিখি, তারপরে না হয় আমরা 100 জন্য করবো, ঠিক আছে? তো লেখি, আসো। একটি পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 0.25। কেন 0.25? কারণ ল্যামডার ভ্যালু হচ্ছে 0.25। তাহলে আমাদের প্রশ্ন হচ্ছে 100টা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব, তাহলে আমার লিখতে হবে 100টি পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব হচ্ছে, যেহেতু ঐকিক নিয়মের মানে কি, একটার জন্য যত 100টা করতে গেলে তখন গুণ হয়, একের জন্য এত হইলে 100টার জন্য করতে গেলে কি হয়, গুণ হয়। আরে ভাই, একটা পূর্ণ কম্পন হচ্ছিল 0.25, তাহলে এরকম 100টা পূর্ণ কম্পন হলে কতটা হবে, আরো বেশি হবে না, গুণ হবে না। তো লেখো 0.25 ইন্টু 100 মিটার, এর মানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 25 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম উত্তর, এটা হচ্ছে আমাদের সি এর প্রথম উত্তর। বুঝো নাই? সহজ ম্যাথ। চলো পরের অঙ্কটা দেখি। বলছে যে অতিক্রান্ত দূরত্ব আমরা পেয়ে গেছি 100টা পূর্ণ কম্পনের জন্য, তাহলে কত সময় লাগবে 100টা পূর্ণ কম্পনের জন্য। 100টা পূর্ণ কম্পনে অতিক্রান্ত দূরত্ব 25 মিটার, তাহলে 100টা পূর্ণ কম্পনে সময় লাগবে কতটুকু। এখন আবার আসেন ভাইয়া, ল্যামডার সংজ্ঞা থেকে আমরা 100টা পূর্ণ কম্পনের জন্য দূরত্ব হিসাব করছি। পর্যায়কালের সংজ্ঞাটা কি বলে বলতো, একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেটাই হচ্ছে পর্যায়কাল। আরেকটু সুন্দরভাবে যদি বলি, একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে সেটাই হইতেছে পর্যায়কাল। অর্থাৎ আমরা যে পর্যায়কালটা আগে পেয়েছিলাম 5 ইন্টু 10 ইনভার্স 3, এটা মানে হচ্ছে এই তরঙ্গটা একটা পূর্ণ কম্পনে এতটুকু সময় লাগে।
এই তরঙ্গটার একটা পূর্ণকম্পন সম্পন্ন হতে এতটুকু সময় লাগে, তাহলে 100টা পূর্ণকম্পন হইতে কতটুকু সময় লাগে? বুঝতেছো অঙ্কগুলো খুবই সহজ না? বাচ্চা বাচ্চা অঙ্ক না? দেখো তো তাহলে আমরা লিখতে পারি কিনা যে কম্পাঙ্কের পর্যায়কালের হিসাব থেকে আমরা লিখতেছি যে একটি পূর্ণকম্পনে সময় লাগে কত লাগতো আমাদের? 5 × 10⁻³ সেকেন্ড। তাহলে প্রশ্ন হচ্ছে 100টা পূর্ণকম্পনে কতটুকু সময় লাগে? তাহলে গুণ হবে জাস্ট এটা হবে 0.5 সেকেন্ড। শেষ। সহজ অঙ্ক ছিল, জাস্ট ঐকিক নিয়ম করেছি। একবার আমি কি করেছি ভাইয়া? একবার আমি হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্ট ইউজ করেছি, একবার হচ্ছে ভাইয়া তরঙ্গ দৈর্ঘ্যের কনসেপ্ট ইউজ করেছি, আরেকবার হচ্ছে পর্যায়কালের কনসেপ্ট ইউজ করছি। ক্লিয়ার? বোঝা যায়? নাইস। আরেকটা অঙ্ক আছে আমাদের এখানে যে প্রতি মিনিটে কতটি পূর্ণকম্পন সম্পন্ন করে। আচ্ছা, একটু উল্টো কথা বলে ফেললো না? এতক্ষণ তো পূর্ণকম্পনে কতটুকু সময় লাগে, পূর্ণকম্পনে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তাহলে ঠিক ছিল। এখন বলছে যে 1 মিনিটে, মানে টাইম দিয়ে দিছে, প্রতি মিনিটে মানে হচ্ছে 60 সেকেন্ডে। এটা তো বুঝছো, 1 মিনিট বলছে মানে 60 সেকেন্ডে। 60 সেকেন্ডে কতগুলো পূর্ণকম্পন দেবে? করা যাবে। কিভাবে করা যাবে? কারণ আমরা জানি পর্যায়কালের সংজ্ঞাটা কি ছিল, একটা পূর্ণকম্পনে যতটুকু সময় লাগে ওইটা হচ্ছে পর্যায়কাল। যেমন আমাদের এখানে পর্যায়কাল ছিল হচ্ছে 5 × 10⁻³, এজন্য আমরা লিখেছিলাম যে একটা পূর্ণকম্পনে আমাদের সময় লাগে 5 × 10⁻³ সেকেন্ড, তাই না? তাহলে এই কথাটা একটু উল্টাভাবে লিখি, চলো তো কথাটা একটু উল্টাভাবে লিখি, এটা এখানে থাকুক, কথাটা একটু উল্টাভাবে লিখি। কথাটাকে একটু উল্টাভাবে লিখতে চাচ্ছি আমরা, ডি, যে একটা পূর্ণকম্পনের সময় লাগে 5 × 10⁻³ সেকেন্ড। তাহলে 5 × 10⁻³ সেকেন্ডে কয়টা পূর্ণকম্পন হয়? কথাটা বুঝো না। এই যে একটা পূর্ণকম্পনের সময় লাগে 5 × 10⁻³, তাহলে আমি এটা উল্টাভাবে লিখি যে 5 × 10⁻³ সেকেন্ডে কম্পন হয় একটা। লেখো আসো যে 5 × 10⁻³ সেকেন্ডে পূর্ণকম্পন হয়। এগুলো কিন্তু আন্ডারস্ট্যান্ডিং, তোমার বুঝতে হবে, চিন্তা করতে হবে, তাই না? তারপরে তুমি এটা বুঝতে পারবে, মানে অঙ্কগুলো সলভ করতে পারবে। পূর্ণকম্পন হয় একটি, তাই না? লেখা যায় তো, পর্যায়কালের কনসেপ্ট থেকে লেখা যায়। এখন আমাকে বলছে হচ্ছে 60 সেকেন্ডে কতগুলো পূর্ণকম্পন দেবে। তাহলে চলো লিখি যে সুতরাং 1 সেকেন্ডে পূর্ণকম্পন হয় 1 / 5 × 10⁻³ ঠিক। তাহলে সুতরাং 60 সেকেন্ডে একদম পরিপূর্ণ একটা ঐকিক নিয়মের অঙ্ক হইল, পূর্ণকম্পন হয় 60 × 1 / 5 × 10⁻³ সেকেন্ড, 3t। কত আসে? ক্যালকুলেটর করি। 60 / 5 × 10⁻³, ভালোই আসবে, 12,000। দিস ইজ আওয়ার অ্যান্সার। শেষ। মানে আমি জাস্ট উল্টা করে লিখছি, বুঝছো? আমি জাস্ট একটু উল্টা করে লিখছি, পর্যায়কালের যে সংখ্যাটা আছে ওইটা জাস্ট একটু উল্টায় লিখছি, দ্যাটস ইট। আর কিছুই করিনি, বুঝছো? আর কিছুই করিনি, জাস্ট পর্যায়কালের সংখ্যাটাকে একটু উল্টা করে লিখছি। পর্যায়কালে নর্মালি যেটা হয় যে একটা পূর্ণকম্পনে যে সময় লাগে ওটা হচ্ছে পর্যায়কাল, আর আমরা উল্টাভাবে লিখছি যে পর্যায়কালে একটা পূর্ণকম্পন হয়, অর্থাৎ 5 × 10⁻² একটা পূর্ণকম্পন হয়, একটাতে কত হয়? 60 সেকেন্ডে কত 60 সেকেন্ডে কয়টা হয়? 1 সেকেন্ডে কয়টা হয়? 60 সেকেন্ডে কয়টা হয়? এই হচ্ছে অঙ্কটা, বুঝছো? সহজ অঙ্ক ছিল, তাই না? তোমরা কি তাহলে এই সুন্দর একটা কোশ্চেন তোমরা পারছো? এই কোশ্চেনটা যারা পারবে তাদের আসলে মোটামুটি প্রায় 50% মনে করো হয়ে গেল। তারা এমসিকিউতে, যে কোনো এমসিকিউতে তারা আটকাবে না, সকল ধরনের এমসিকিউ তারা পারবে ইনশাআল্লাহ। ওকে, তাহলে চলো পরের অঙ্কটাই যাই। ইয়েস,
এবার আমাদের অঙ্কগুলো একটু ইন্টারেস্টিং হতে যাবে, এবার আমাদের অঙ্কগুলা একটু তরঙ্গের ছবি টবি আসবে, একটু মজা হবে, হ্যাঁ মজা হবে। তো চলো প্রশ্নটা পড়ে ফেলি। বলা হয়েছে কোনো মাধ্যমে, আচ্ছা তাহলে মাধ্যমটা সেম দেওয়া আছে, কোনো একটা নির্দিষ্ট মাধ্যমে, মাধ্যমটা নির্দিষ্ট, সঞ্চালিত দুটি উৎস, এই যে উৎস দুইটা, উৎস কি, উৎস দুইটা, সো মাধ্যম সেম, উৎস ভিন্ন। কি সেম থাকে তাহলে? বেগ সেম থাকে, বেগটা কনস্ট্যান্ট থাকে, বেগ চেঞ্জ হয় না। অর্থাৎ দুইটা উৎসের প্রত্যেকটা উৎসেরই বেগ বা প্রত্যেকটা তরঙ্গেরই বেগ সেম হবে, কারণ মাধ্যম নির্দিষ্ট। মাধ্যম চেঞ্জ হলে বেগ চেঞ্জ হইতো, ঠিক না? তাহলে বেগ সেম, দুইজনের জন্য বেগ সেম। সৃষ্ট তরঙ্গ নিচে দেওয়া হলো, দুইটা তরঙ্গ, একটা হচ্ছে এ তরঙ্গ আর একটা হচ্ছে বি তরঙ্গ। প্রশ্নে বলা হয়েছে যে দৃশ্যকল্প 2-এ, এটা তো দৃশ্যকল্প 2, যাই হোক, এর চিত্রে এ ও বি এর পর্যায়কাল, মানে এ তরঙ্গ এবং বি তরঙ্গের পর্যায়কাল বের করতে বলছে। আচ্ছা, ও না, পর্যায়কাল বের করতে বলে নাই, পর্যায়কালের তুলনা বের করতে বলছে। এবং আসলেই সত্য, তুলনা ছাড়া তুমি এখানে করতে পারবা না, এখানে এক্স্যাক্ট তুমি পর্যায়কালের মান বের করতে পারবা না। কারণ কি জানো, তুমি এই যে এই ছবি দুইটা থেকে সর্বোচ্চ ল্যামডা বের করতে পারবা, বাট তুমি বেগ তো দেয় নাই, তো তুমি অবশ্যই এখান থেকে 100% গ্যারান্টি দিচ্ছি তুমি এখান থেকে তুমি এক্স্যাক্ট পর্যায়কালটা বের করতে পারবা না। তো চলো অঙ্কটা করে দেখাই আমি তোমাকে। তো ধরো প্রথমে বললাম এ তরঙ্গের জন্য, এ তরঙ্গের v ইকুয়াল টু এফ ল্যামডা। এখানে v1 আর লিখবো না, কারণ হচ্ছে এটা মানে দুইটা তরঙ্গের জন্যই কিন্তু বেগ সেম। তাহলে আমি f1 লিখলাম, ল্যামডা 1 লিখলাম। বি তরঙ্গের v ইকুয়াল টু, আমরা সেম বেগ, এই জন্য বেগটাকে v1 v2 লিখছি না, বাট f2 ল্যামডা 2। ভাই এটার মধ্যে পর্যায়কাল নেই, আরে ধৈর্য ধারণ করেন না কেন? কম্পাঙ্ক পেলে পর্যায়কাল পাওয়া যায় না, হ্যাঁ এই জন্য আমরা ধৈর্য ধারণ করছি। এবার ধরো এটাকে আমরা মনে করো 1 নাম্বার সমীকরণ দিলাম, এবং এটাকে আমরা মনে করো 2 নাম্বার সমীকরণ দিলাম। এবার আমরা একটা কাজ করব, 1 নাম্বার সমীকরণ থেকে 2 নাম্বার সমীকরণটা ভাগ করে দিব, 1 ডিভাইডেড বাই 2, সরি 2 তো এইভাবে লিখি নেই, 2 হচ্ছে এইটা। কেন ভাগ করে দিব? কারণ দেখো দুই জায়গায় বেগ সেম, তো ভাগ করে দিলে বেগ কাটাকাটি। তো করো, চলো দেখি করা যায় কিনা। সো বেগ ডিভাইডেড বাই বেগ, f1 ল্যামডা 1 ডিভাইডেড বাই f2 ল্যামডা 2। তাহলে বেগ কাটাকাটি, তাহলে এখানে থাকবে 1, ওই পাশে থাকবে হচ্ছে তোমার f1 ল্যামডা 1 f2 ল্যামডা 2। এবার একটু মনোযোগ দিই, এফ গুলাকে এক পাশে নিয়ে আসি, তাহলে এই নিচের এফটা যদি একের সাথে গুণ হয় তাহলে আসবে f2, আর উপরের এফটা যদি উপর এফটা তো গুণ আকারে আছে, তো ওইটা যদি এই পাশে আসে এটা ভাগ হয়ে যাবে, তাহলে এটা হবে ডিভাইডেড বাই f1। দেখো f2 গুণ হয়েছে একের সাথে, f2 ইন্টু 1, আর f1টা ওইখানে গুণ আকারে আছে, তো ওইটা ভাগ হয়ে যাবে। f2 ভাগ আকারে আছে দেখে গুণ হয়েছে, f1 গুণ আকারে আছে দেখে ভাগ হয়ে গেছে। আর ওই পাশে থাকবে হচ্ছে তোমার অ্যাজ ইউজুয়াল ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2। তো আমরা একটা সম্পর্ক দাঁড় করালাম, তাই তো, আমরা একটা সম্পর্ক দাঁড় করালাম। এবং এখান থেকে তোমাদের একটা কথা বলি, এফ এর সাথে টি এর সম্পর্কটা কি যেন ছিল? এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি, তাই না? 1 ডিভাইডেড বাই টি। চলো ওই কাজটা করি এখানে আমরা। f1 ডিভাইডেড চিহ্নকে আমরা চাইলে ভাগ চিহ্ন আকারে লিখতে পারি। f2 তো এখানে f2 ডিভাইডেড বাই f1 ইকুয়াল টু ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 লিখতে পারি। আচ্ছা থাকুক, এটা এইভাবে না লিখি, খারাপ দেখায়। ওকে ঠিক আছে, তাহলে এরপর আমরা কি লিখতে পারি? f2 এর জায়গায় আমরা লিখতে পারি 1/t2 ভাগ f1 এর জায়গায় লিখতে পারি 1/ft1। ভেঙে করাচ্ছি যাতে তোমরা কোনোভাবেও না মনে করো যে ভাই বুঝি নাই, হ্যাঁ একদম ভেঙে করাচ্ছি। এবার ভাগ চিহ্ন যদি গুণ চিহ্নতে কনভার্ট হয়ে যায়, আমরা তো এটা জানি তাই না, ওটা কি উল্টায় যায়? সরি মিস্টেক হয়ে গেছে, এখানে t2 আর এটা হচ্ছে t1 ডিভাইডেড বাই 1, কারণ ভাগ চিহ্ন উল্টায় গেল। তাহলে ল্যামডা 1 ল্যামডা 2, বুঝছো তো? ভাগ চিহ্ন গুণ চিহ্নতে কনভার্ট হয়েছে, এই জন্য t1 আর 1 উল্টে গেল।
এখন আমরা জিনিসটাকে এক লাইনে লিখতে পারি যে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু λ1 ডিভাইডেড বাই λ2। খেয়াল করো আমরা একটা রিলেশন ক্রিয়েট করছি এবং এখান থেকেই কিন্তু আমরা টি এর মান বা টি এর মধ্যে এই দুইটা তরঙ্গের পর্যায়কালের মধ্যে তুলনা করতে পারবো, তাই না? কিভাবে? এখন প্রশ্ন হইতেছে ভাই ল্যামডাটা আপনি কেমনে বের করবেন? আপনার তো আমি সব কিছুই বুঝলাম, বাট আপনি ল্যামডাটা কিভাবে বের করবেন এটা আমাকে একটু বুঝান, ল্যামডাটা আপনি কিভাবে বের করবেন। আচ্ছা মনোযোগ দেন, এখানে একটা দারুণ জিনিস আমি আপনাকে শিখাবো আগামী অঙ্কগুলোতে, অর্থাৎ নেক্সট অঙ্কগুলোতে এটা আপনার কাজে লাগবে। তার আগে চলো এই জিনিসটা একটু সরাই লিখে রাখি, নাহলে পরে আবার খারাপ দেখাবে। এটা থাকুক এখানে, নাইস, এটা এখানে থাকুক। এবার একটু মনোযোগ দাও, প্রথম তরঙ্গটার দিকে তাকাও, কয়টা কম্পন হয়েছে মনোযোগ দাও। একটা না, দুইটা, তাই না? দুইটা কম্পন হয়েছে কিন্তু প্রথমটায়। দেখো প্রথমে একটা, তারপরে দুইটা, একটা দুইটা কম্পন হয়েছে কিনা আমাকে বলো। এর মানে বলো তো প্রত্যেক কম্পনের দৈর্ঘ্যকে আমরা বলি 1 ল্যামডা, তাহলে দুইটা কম্পন হইলে দৈর্ঘ্য কত হবে বলো তো? 2 ল্যামডা। একটা কম্পনে হইতেছে 1 ল্যামডা, তাহলে দুইটা কম্পন হইলে কত ল্যামডা? 2 ল্যামডা। এবং বলো তো 2 ল্যামডা হইতেছে টোটাল দূরত্বটা। এখন এই দূরত্বটা কিন্তু কোশ্চেনে দেওয়া আছে, এটা হচ্ছে 8 সেন্টিমিটার। তো এইভাবে এরকম কোশ্চেন যদি থাকে, এরকম একটা তরঙ্গ দিবে এবং পুরো তরঙ্গের দৈর্ঘ্যটা দেওয়া থাকবে, তখন তুমি দেখবা যে এই পুরো দৈর্ঘ্যের কয়টা কম্পন আছে, পূর্ণ কম্পন আছে। আমি দেখলাম যে 8 সেন্টিমিটারের ভিতরে দুইটা পূর্ণ কম্পন আছে। এর মানে আমি একটা কথা লিখতে পারি যে 2 ল্যামডা ইকুয়াল টু 8 সেন্টিমিটার, এই কথাটা লিখতে পারো। দেখো প্রশ্ন মতে তরঙ্গে এই কথাটা খুবই ইম্পর্টেন্ট। দুইটা কম্পন মানে 2 ল্যামডা, কারণ একটা কম্পনে একটা ল্যামডা, দুইটা কম্পনে 2 ল্যামডা, এবং এই 2 ল্যামডা একটা ডিস্টেন্স বোঝাচ্ছে, কতটুকু ডিস্টেন্সকে? 8 সেন্টিমিটারকে বোঝাচ্ছে। এর মানে আমরা লিখতে পারি 2 ল্যামডা ইকুয়াল টু 8 সেন্টিমিটার, সুতরাং ল্যামডা ইকুয়াল টু 8 ডিভাইডেড বাই 2 ইকুয়াল টু 4 সেন্টিমিটার। তাহলে আমরা খেয়াল করছো প্রথম তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যটা বের করে ফেলছি, এটি আমার ল্যামডা 1 না? এই যে দেখো ল্যামডা 1 এর মান 4 সেন্টিমিটার আমরা পেয়ে গেছি। সেম ভাবে চলো তো এইটাও আমরা বের করতে পারবো কিনা, খেয়াল করো তো। বি মাধ্যমে কয়টা কম্পন আছে? বি মাধ্যমে কম্পন আসেই একটা, এর মানে এটাই ল্যামডা ইকুয়াল টু 8 সেন্টিমিটার দেওয়াই আছে। এটা তো তরঙ্গ দৈর্ঘ্য দেখে আছে, এটা বলাই লাগবে না। বি মাধ্যমে ল্যামডা 2 ইকুয়াল টু 8 সেন্টিমিটার, একটা পূর্ণ কম্পন আছে এবং একটা পূর্ণ কম্পনের দৈর্ঘ্য দেওয়া আছে। আর আমরা ল্যামডা মানে তো এটাই জানি যে একটা পূর্ণ কম্পনে যতটুকু দূরত্ব অতিক্রম করে 8 সেন্টিমিটার, তাহলে ল্যামডা 2 8 সেন্টিমিটার, শেষ। এবার আসো জিনিসগুলো যদি আমরা এখানে ঠান্ডা মাথায় রিল্যাক্সে বসায়া দেই যে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু ল্যামডা 1 মানে 4 সেন্টিমিটার, আর ল্যামডা 2 হচ্ছে 8 সেন্টিমিটার। যেহেতু সেন্টিমিটার আসলে এখানে কনভার্ট করা নেসেসারি না, যেহেতু এখানে অনুপাত হচ্ছে, ভাগ হচ্ছে, সো তোমার একক কাটাকাটি হয়ে যাচ্ছে, তো 4 এটা হাফ হয়ে যাবে। তাহলে T1 ডিভাইডেড বাই T2 ইকুয়াল টু হাফ। তাহলে এটাকে আমরা যদি একটু গুণাকারে লিখি যে T1 ইকুয়াল টু T2, এইটাই আমাদের মূলত এইটাই আমাদের বের করতে বলা হয়েছিল, যে তুলনা করো যে দ্বিতীয় তরঙ্গের পর্যায়কাল প্রথম তরঙ্গের পর্যায়কালের দ্বিগুণ, দ্বিতীয় তরঙ্গের পর্যায়কাল প্রথম তরঙ্গের পর্যায়কালের ডাবল। প্রথমটা যদি মনে করো 2 সেকেন্ড হয়, দ্বিতীয়টা হবে হচ্ছে 4 সেকেন্ড। বুঝছো ম্যাথটা? কি বুঝছো তোমরা? খুব ভালো লাগলো না? একটা দারুণ ম্যাথ করালাম কিন্তু তোমাদের, এবং এই ম্যাথটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা ম্যাথ। অবভিয়াসলি অলরেডি এসেছে ঢাকা বোর্ড 2023-এ, খুবই সুন্দর একটা ম্যাথ। এই টাইপের ম্যাথ কিন্তু পরীক্ষায় আসবে। আগের যে অঙ্কগুলো করালাম ওগুলো হচ্ছে তোমাদের শর্ট কোশ্চেন কিংবা এমসিকিউ রিলেটেড হতে পারে, বাট এই ম্যাথগুলো হচ্ছে পরীক্ষায় আসার মতো ম্যাথ। তোমরা কি বুঝছো? তো চলো পরের অঙ্কটাই যাই। ওকে, কোশ্চেন নাম্বার 5। আমাদের আর 3টা প্রশ্ন আছে, চলো আমরা আস্তে আস্তে যাই। এখন আমাদের আর কষ্ট হবে না, আমরা বুঝেছি, ফান্ডামেন্টাল আমরা বুঝেছি। একটা তরঙ্গ দেওয়া আছে, এই যে দেখো, এই যে তরঙ্গ দেওয়া আছে, তরঙ্গের একটা ডিস্টেন্স দেওয়া আছে, তো আমরা এটা বের করতে পারবো যে ল্যামডার এই গেমটা খেলতে পারবো। তরঙ্গটি এ হতে সিতে পৌঁছাতে সময় লাগে 0.2 সেকেন্ড। মানে কি দেখছো, এখানে একটা ঝামেলা করছে, এ থেকে সিতে পৌঁছাইতে, নট ডি, সিতে, মানে এই পর্যন্ত পৌঁছাবে,
সি পর্যন্ত পৌঁছাবে, পুরাটা পৌঁছাবে না কিন্তু, সি পর্যন্ত পৌঁছাবে। এই সি পর্যন্ত পৌঁছাতে সময় লাগতেছে কত? 0.2 সেকেন্ড। আর এ থেকে ডি পর্যন্ত দূরত্বটা হচ্ছে 3 মিটারের। ঠিক আছে না? নাইস। বলছে তরজ, আচ্ছা তরঙ্গ, এখানে একটু বানানটা মিস্টেক হয়েছে, তোমরা একটু মেনে নিও, প্রিন্টিং মিস্টেক। ওকে নাইস। বলছে তরঙ্গটির কম্পাঙ্ক কত, মানে এফ এর মান বের করতে হবে। আচ্ছা ঝামেলাই তো পড়ে গেল। কম্পাঙ্ক তো বের করতে গেলে আমার পর্যায়কাল লাগবে, অথবা বেগ আর তরঙ্গ দৈর্ঘ্য দুইটা লাগবে। তাহলে পর্যায়কাল কি কোনোভাবে বের করা যায়? আসলে কি বের করা যায়? আমার কাছে কেন জানি মনে হইতেছে বের করা যায়। একটা ঠান্ডা মাথায় একটা চিন্তা আমার মাথায় আসলো, যে দেখো এ থেকে সিতে গেছে, সময় লাগছে 0.2 সেকেন্ড। তাহলে বলো তো এটা ঐকিক নিয়মে চিন্তা করা যায়, আবার মুখে মুখেও করা যায়, চালাকিভাবে করা যায়। আসলে আমরা মন ঐকিক নিয়মে যাই। গ বলছে এ থেকে সিতে যাইতে সময় লাগে এত সেকেন্ড। এখন প্রশ্ন হচ্ছে এ থেকে সিতে পূর্ণ কম্পন কয়টা আছে? দেখো একটা, দুইটা, দুইটা পূর্ণ কম্পন না? একটা এ থেকে বিতে, একটা বি থেকে সিতে আর একটা, দুইটা। তাইলে প্রতিটা পূর্ণ কম্পনে সময় যে সময় লাগে ওইটাকে আমরা কি বলি? পর্যায়কাল। এখানে দুইটা পূর্ণ কম্পনের জন্য সময় দেওয়া আছে, তাহলে একটা পূর্ণ কম্পনের জন্য আমরা সময় বের করতে পারবো না। কথাটা মনোযোগ দাও, কথাটা মনোযোগ দাও। এখানে আমরা দুইটা পূর্ণ কম্পনের জন্য সময় দেওয়া আছে, আমরা কি চাইলে একটা পূর্ণ কম্পনের জন্য সময় বের করতে পারি না? পারি। চলো আমরা করি, যে দুইটি পূর্ণ কম্পনে সময় লাগে জায়গা হলো না, দাঁড়াও জায়গাটা করে নিচ্ছি। সময় লাগে কত সেকেন্ড? 0.2 সেকেন্ড। তাহলে প্রশ্ন, একটি পূর্ণ কম্পনে সময় লাগে 0.2 ডিভাইডেড বাই 2 সেকেন্ড। তাহলে কত আসে? কত আসে বলো দেখি? এটা অবশ্য 0.1 হবে, বাট তাও আমি করে দেখি। 0.1। তাহলে দুইটা কম্পনের সময় লাগে এত, একটা পূর্ণ কম্পনে যে সময় লাগে এইটাই কি আমার টি না? পর্যায়কাল না? পর্যায়কাল না? তাহলে সুতরাং পর্যায়কাল টি ইকুয়াল টু 0.1 সেকেন্ড। এখন শোনো, পর্যায়কাল যদি জানা থাকে তাহলে কম্পাঙ্ক বের করা হচ্ছে 2 সেকেন্ডের কাজ। কম্পাঙ্ক এফ ইকুয়াল টু 1 ডিভাইডেড বাই টি। তাহলে 1 ডিভাইডেড বাই টি মানে 1 ডিভাইডেড বাই 0.1, এর মানে অ্যান্সারটা হবে হচ্ছে তোমার 1 ডিভাইডেড বাই 0.1, 10 হার্জ। বুঝছো তোমরা? বুঝছো তোমরা? সহজ না ম্যাথটা? বুঝছো? সহজ, চিন্তা করতে হবে তোমার, এটা হচ্ছে কথা। গ নাম্বারে এতটুকু ম্যাথ নট ব্যাড, এতটুকু সাইজের একটা ম্যাথ গ নাম্বারে দেওয়াটা কিন্তু খুবই লজিক্যাল একটা অ্যাপ্রোচ, তাই না? খুবই লজিক্যাল একটা অ্যাপ্রোচ। চলো এর পরের ম্যাথটা আমরা করি। পরের প্রশ্নে বলা হয়েছে বিস্তার অপরিবর্তিত রেখে, এবার একটু ঝামেলা বললাম তো, আমরা কঠিন দিকে যাচ্ছি। বিস্তার অপরিবর্তিত রেখে, বিস্তার আমি চেঞ্জ করি নাই, হ্যাঁ ওকে, ডাজেন্ট ম্যাটার। তরঙ্গটির তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করা হলো। আচ্ছা ল্যামডা 2 করা হয়েছে, ডাবল করা হয়েছে, ল্যামডা ডাবল করা হয়েছে, ল্যামডা কি করা হয়েছে? ডাবল করা হয়েছে। আচ্ছা বললাম কম্পাঙ্কের কি পরিবর্তন হবে তা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আচ্ছা ধরে নিচ্ছি এই সিস্টেমটা একটা মাধ্যমে কাজ করে, কোন একটা নির্দিষ্ট মাধ্যমে, বলে দেয় নাই তো যে এটা পানি মাধ্যমে গেছে বা কঠিন মাধ্যমে গেছে, এগুলো কি বলে দিয়েছে? কিছু বলে দেয়নি। সো ধরে নিলাম এটা একটা মাধ্যমে কাজ করে, তাহলে বেগটা কি থাকবে বলো তো? কনস্ট্যান্ট থাকবে। সো বেগ চেঞ্জ হবে না, আবার কম্পাঙ্ক তো চেঞ্জ হতেই পারে, কারণ যেহেতু মাধ্যম একটাই, মাধ্যম ভিন্ন হলে কম্পাঙ্ক সেম থাকে, বেগ ভিন্ন হতে পারে। বাট মাধ্যম একটা হলে তুমি তরঙ্গ দৈর্ঘ্যের সাথে কাপজাপ করবা, তাহলে বেগ কনস্ট্যান্ট থাকলে অবশ্যই কম্পাঙ্কের সাথে কাপজাপ হবে। চলো তাহলে আমরা দেখি কি কাপজাপ হয়। আচ্ছা তো এটার একটা ডুপ্লিকেট করি, দাঁড়াও।
ওকে, নাইস। এই পৃষ্ঠার এই অংশটা মুছে দেই। এবার অঙ্কটা করি। বলছে তরঙ্গটি তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ। ফার্স্ট বলছে তরঙ্গ দৈর্ঘ্য কত। আচ্ছা, একটু আগে আমি দেখাইছি না যে পুরোটার দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, তাহলে তোমার দেখতে হবে কয়টা কম্পন আছে। একটা, দুইটা, তিনটা। তিনটা কম্পনের দৈর্ঘ্য কত? 3 মিটার। তাহলে আমরা কি লিখতে পারি? 3 ল্যামডা ইকুয়াল টু 3 মিটার। ইয়েস। তাহলে লেখো ঘ, প্রশ্ন মতে থ্রি ল্যামডা, মানে তিনটা পূর্ণ কম্পন হয়েছে, তাই জন্য 3 ল্যামডা, এবং এই 3 ল্যামডা দেওয়া আছে হচ্ছে 3 মিটার। তাহলে আমরা লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু হচ্ছে তোমার 3 ডিভাইডেড বাই 3 মানে 1 মিটার। তাহলে আমরা ল্যামডা বের করে ফেললাম। ল্যামডা আমার ডাবল করতে হবে, তো এটাকে আমরা ধরলাম মনে করো ল্যামডা 1। তরঙ্গ দৈর্ঘ্য দ্বিগুণ করলে ল্যামডা হয়ে যাবে ল্যামডা 2। অন্য চেঞ্জ হয়ে গেছে না, নতুন একটা তরঙ্গ সৃষ্টি হয়ে যেতেছে, তরঙ্গ দৈর্ঘ্য চেঞ্জ করে ফেলতেছো, মানে এখন তার আগের ল্যামডা লেখা যাবে না। ল্যামডা 1 হচ্ছে 1 মিটার, ডাবল করে দিছো, তাহলে ল্যামডা 2 হইতেছে তোমার 2 মিটার। বেসিক সেন্স, কমন সেন্স, তাই তো? এবার তাহলে আমরা কি করতে পারি? কম্পাঙ্কের কি পরিবর্তন হবে? তো আমার কমন সেন্সে বলো, প্রাথমিকভাবে প্রথম ক্ষেত্রে যখন ল্যামডা ছিল 1 মিটার, ঠিক আছে, প্রথম ক্ষেত্রে আমরা লিখতে পারি ভি ইকুয়াল টু তোমার এফ ল্যামডা 1 F1, তাই না? ভি তো চেঞ্জ হয় না। হ্যাঁ, ভি তো চেঞ্জ হয় না। আগের অঙ্কটা করলে না যে সেম মাধ্যম, তাহলে ভি চেঞ্জ হবে না, এফ আর ল্যামডার মধ্যে চেঞ্জ হবে। দ্বিতীয় ক্ষেত্রে ভি ইকুয়াল টু, আবারও ভি থাকবে কারণ ভি চেঞ্জ হবে না, F2 ল্যামডা 2। সো এখন আমরা এই সমীকরণ দুইটাকে নাম্বারিং করব। এটাকে ধরো 1 নাম্বার সমীকরণ, এটাকে ধরো 2 নাম্বার সমীকরণ। এখন 1 আর 2 কে ভাগ করলে কি হবে ভাইয়া, বলো তো দেখি? 1 ডিভাইডেড বাই 2, তাই তো? এটা করলে যেটা হবে যে v ডিভাইডেড বাই v হবে, আর ওইখানে তোমার F1 ল্যামডা 1 ডিভাইডেড বাই F2 ল্যামডা 2 হবে। তাহলে আমাদের v কাটা হয়ে 1 হবে, আর F1 বাই F2 ডিভাইডেড বাই F2 ল্যামডা 1 ডিভাইডেড বাই ল্যামডা 2 হয়ে যাবে, তাই তো? সহজ জিনিস। যেহেতু অলরেডি আমরা ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মান কিন্তু বের করে রাখছি, 1 মিটার আর 2 মিটার, তো সব বসাই দিই ডাইরেক্ট। আসো, কত ঝামেলা নাতে না যায়। F1 ডিভাইডেড বাই F2 ইন্টু 1 ডিভাইডেড বাই 2, তাই তো? 1 আর 2, তাহলে 2টা এই পাশে চলে আসলে গুণ হবে আর 1 দিয়ে ভাগ হবে, মানে সহজ কথা 2টা এই পাশে চলে আসবে আর কি। তো আমাদের এই পাশে কি দাঁড়ালো তাহলে, যে F1 ডিভাইডেড বাই F2 ইকুয়াল টু আসবে 2। তো আমি যদি সুন্দরভাবে লিখি যে F1 ইকুয়াল টু আসবে 2F2, তাই তো? সো তরঙ্গের কিরূপ পরিবর্তন হবে? আসলে তরঙ্গ তো আমরা বের করতে, কম্পাঙ্ক কিরূপ পরিবর্তন হবে এটি কোশ্চেনে চেয়েছিল। তো যেহেতু আমরা কম্পাঙ্কটা বের করে রাখছিলাম, দেখো আমাদের কম্পাঙ্ক কিন্তু 10 হার্জ বের করা ছিল। তো যেহেতু আগের কম্পাঙ্ক ছিল 10 হার্জ, এখন কম্পাঙ্ক কত হবে বলো তো? হ্যাঁ, এই যে F1 এর মান আগে বের করা ছিল, মানে আগের কোশ্চেনে যেটা বের করা ছিল, এই কম্পাঙ্কটা, এটা হচ্ছে তোমার F1। এটা কি ছিল তোমার? F1। তাহলে এখন আমাদের F2 বের করা কি যাবে বলো তো? তাহলে F2 ইকুয়াল টু আসবে হচ্ছে হাফ ইন্টু F1 অর্থাৎ 5 হার্জ। শেষ। তো এটাই হচ্ছে অঙ্কটা, যে কিরূপ পরিবর্তন হবে, অর্ধেক হয়ে যাবে। দেখো ভাইয়া, বেগ যদি কনস্ট্যান্ট থাকে, কম্পাঙ্ক এবং তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে সম্পর্ক হচ্ছে ব্যস্তানুপাতিক। তরঙ্গ দৈর্ঘ্য তুমি ডাবল করেছো, এর মানে অবশ্যই কম্পাঙ্ক অর্ধেক হয়ে যাবে। এটা একটা থাম্ব রুল। কম্পাঙ্ক ডাবল করেছে, সরি, তরঙ্গ দৈর্ঘ্য ডাবল করেছে, মানে কম্পাঙ্ক অর্ধেক হয়ে যাবে। আগে ছিল 10, এখন 5 হয়ে গেছে। তরঙ্গ দৈর্ঘ্য 1 থেকে 2 করছো, কম্পাঙ্ক 10 থেকে 5 হয়ে গেছে। কথাটা বুঝছো? এখানে একটা সাইড নোট করে দেই, যেহেতু F1 ইকুয়াল টু 10 হার্জ। শেষ। এই হচ্ছে কথাবার্তা। বুঝছি বিষয়টা? নাইস। চলো আমাদের পরবর্তী ম্যাথে চলে যাই। আর দুটো ম্যাথ আছে। এই ম্যাথটা একটু মজার একটা ম্যাথ, সহজ ম্যাথ। আমি একটা পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং অমি, এখানে আমি না, এটা অমি হবে। অমি একটা পাহাড় থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং পাহাড়ের দিকে এগিয়ে যায়। ওই দিন বায়ুতে এবং পানিতে শব্দের বেগ যথাক্রমে 340 এবং 480 মিটার পার সেকেন্ড ছিল।
তাহলে মাধ্যম দুটির শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে হচ্ছে 1.6 মিটার। খুবই দারুণ একটা ম্যাথ, খুবই দারুণ একটা ম্যাথ। হ্যাঁ, বলছে কি বায়ুতে এবং পানিতে শব্দের বেগ দেওয়া আছে, ঠিক আছে। তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে হচ্ছে 1.6, নট তরঙ্গ দৈর্ঘ্য, তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য। তো বায়ু মাধ্যমকে আমরা মাধ্যম 1 ধরলাম, চলো ধরি বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম এটা হচ্ছে আমাদের 1, আর পানি মাধ্যম এটা হচ্ছে আমাদের 2। বায়ু মাধ্যম 1, পানি মাধ্যম আমাদের 2। তাহলে বায়ু মাধ্যমে শব্দের বেগ দেওয়া আছে, এর মানে হচ্ছে আমাকে v1 দেওয়া আছে, সরি v1 দেওয়া আছে কত 340, আর পানি মাধ্যমে আমার v2 দেওয়া আছে 1480, তাই তো নাইস। এবার প্রশ্ন হচ্ছে λ1 এবং λ2, মানে স্বাভাবিক কথা, বায়ু মাধ্যমের যে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে আমার λ1, আর পানি মাধ্যমে যে তরঙ্গ দৈর্ঘ্য এটা হচ্ছে λ2। কিন্তু λ1 আর λ2 কি দেওয়া আছে প্রশ্নে? দেওয়া নাই, বাট পার্থক্য দেওয়া আছে। তাহলে প্রশ্ন মতে λ1 মাইনাস λ2 ইকুয়াল টু 1.6। কিন্তু এখানে তোমরা কেউ আমাকে দ্বিমত করবা যে ভাই আপনি কেমনে জানলেন যে λ1 বড় আর λ2 ছোট? λ1 বড় আর λ2 ছোট হলে একমাত্র পজিটিভ একটা অ্যান্সার আসবে, অর্থাৎ 1.6 আসবে, মাইনাস আসবে। কিন্তু আপনি কেমনে বুঝলেন যে λ1 অর্থাৎ বায়ুতে তরঙ্গ দৈর্ঘ্য বেশি, পানিতে তরঙ্গ দৈর্ঘ্য কম? আপনি কিভাবে বুঝলেন, তাই না? এটা কি λ2 মাইনাস λ1 হইতে পারতো না? এটা হবে নাকি এটা হবে, কোনটা হবে? প্রশ্নটা তো এটাই নাকি? তো এই ধরনের ঝামেলাতে পড়তে গেলে আমরা একটু ঠান্ডা মাথায় কাজ করব, একটু চিন্তা ভাবনা করে কাজ করব। সেটা হচ্ছে মাধ্যম চেঞ্জ হলে, কথাটা মনোযোগ দাও, একটা নির্দিষ্ট উৎসে মাধ্যম চেঞ্জ হলে কি যেন বলে মনে আছে? মাধ্যম চেঞ্জ হলে, ভিন্ন হলে এফ কনস্ট্যান্ট, তাই না? তো কম্পাঙ্ক স্থির থাকে, কম্পাঙ্ক চেঞ্জ হয় না। তাহলে তোমাদের কাছে আমার প্রশ্ন, বায়ু মাধ্যমে v1 ইকুয়াল টু f ইন্টু λ1। তোমাদের কাছে আমার প্রশ্ন যে ভাই f1 কেন করলেন না? কারণ দুই মাধ্যমেই f সেম, এই জন্য f12 করি নাই, দুই মাধ্যমে f সেম। এরপরে ভাইয়া পানি মাধ্যমে v2 ইকুয়াল টু f সেম থাকবে, এই জন্য f12 করলাম না, λ2। এবার তোমাদের কাছে প্রশ্ন, যদি আমি এটাকে 1 নাম্বার আর এটাকে 2 নাম্বার দিয়ে 1 ও 2 কে ভাগ করে দিই, কি হবে? v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল টু f ডিভাইডেড বাই f ইন্টু λ1 ডিভাইডেড বাই λ2। f1 f আর f কাটাকাটি হয়ে যাবে, তাহলে থাকবে শুধু v1 ডিভাইডেড বাই v2 ইকুয়াল টু λ1 ডিভাইডেড বাই λ2। এবার প্রশ্ন তোমাদের কাছে, v1 এর মান আমি জানি 340, আর v2 এর মান হচ্ছে 1480, তাই না? হ্যাঁ, ইকুয়াল টু λ1 ডিভাইডেড বাই λ2। তাহলে আমি যদি নর্মাল ক্যালকুলেশন করে 340 ডিভাইডেড বাই 1480 করি, এটা আসবে হচ্ছে তোমার কত আসে দেখি, 0.229 ইকুয়াল টু λ1 ডিভাইডেড বাই λ2। তাহলে আমরা λ1 ইকুয়াল টু লিখতে পারি 0.229 λ2। এখন তোমাদের কাছে আমার প্রশ্ন যে ভাই তোমরাই বলো আমাকে যে ভাই আপনি এই আজাইরা কাজ কেন করলেন? এই যে আজাইরা কাজটা যে আপনি করলেন, কোন দুঃখে করলেন? দেখো ভাইয়া, কোনো দুঃখে করি নাই, একটা উদ্দেশ্যে করছি। উদ্দেশ্যে করছি। সরি, আমার কথা হচ্ছে λ1 মাইনাস λ2 ইকুয়াল টু 1.6 হবে, নাকি λ2 মাইনাস λ1 ইকুয়াল টু 1.6 হবে? তো আমি খেয়াল করলাম যে যেহেতু এটা আমি জানি না, তাহলে আমাকে আগে জানতে হবে λ1 বড় নাকি λ2 বড়। আমি করলাম কি, একটা সম্পর্ক দাঁড় করালাম, কারণ এটা হচ্ছে আমাদের জানা একটা মেথড। খুব এই টাইপের অলরেডি 2টা ম্যাথ করাইছি, এটা তোমরা বুঝো।
মাধ্যম ভিন্ন ছিল, তাই এফ কনস্ট্যান্ট ছিল। দেখো এখানে ল্যামডা 1 যদি তুমি পেতে চাও, তোমাকে ল্যামডা 2কে কি করতে হবে, 0 পয়েন্ট সামথিং দিয়ে গুণ করতে হয়। আচ্ছা ধরো তোমাকে আমি বললাম ল্যামডা 2 মান 10, তুমি 10কে 0.229 দিয়ে গুণ করো, কত আসে দেখো তো, 2.29। আচ্ছা খেয়াল করছো তোমার ল্যামডা 1 এর মান কমে গেল না? ল্যামডা 2 তুমি ধরছো 10, 10-এর সাথে 0.229 গুণ করলে আসে 2.29, 10-এর কম আসে না? এর মানে কি ল্যামডা 1 কম না? হ্যাঁ, এর মানে ল্যামডা 2 যদি বড় হয়, ল্যামডা 2 হবে ছোট। এই জায়গাটা থেকে আমরা বুঝতে পারি, সুতরাং ল্যামডা 2 ইজ গ্রেটার দ্যান ল্যামডা 1। বিশ্বাস না হলে ল্যামডা 2-র জায়গায় 10 বসাও, 10 বসায় এর সাথে গুণ করে ল্যামডা 1 পাও, দেখবা যে ল্যামডা 1 এর ভ্যালু ছোট আসতেছে। এটি হচ্ছে কথা। এর মানে ল্যামডা 2 1 ছোট, ল্যামডা 2 বড়। এর মানে আমরা প্রশ্ন মতে লিখতে পারি ল্যামডা 2 মাইনাস ল্যামডা 1 ইকুয়াল টু 1.6। এই থিঙ্কিংটাই হইতেছে এই অঙ্কের মেইন খেলা। এবার আমাদের তরঙ্গ দৈর্ঘ্য, পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। চলো আস্তে ধীরে ঠান্ডা মাথায় তরঙ্গ দৈর্ঘ্য বের করি। তাহলে ল্যামডা 2, এখন এই ধরনের অঙ্ক যদি আসে এরকম পাশে, তখন তুমি এটা তো আসলে কিছু জানো না, তুমি এখানে ডাইরেক্ট ভ্যালু সূত্র বসাবা। দেখো ভি ইকুয়াল টু তুমি জানো এফ ল্যামডা, তাইলে ল্যামডা ইকুয়াল টু তুমি বলতে পারো ভি বাই এফ, তাই না? এটা বলা যায় না? তাহলে চলো বসাই দিই, ভি 1 ডিভাইডেড বাই এফ। যেহেতু বোথ এফ কনস্ট্যান্ট, তাইলে আমি এফটাকে F1 F2 করতেছি না, V2 ডিভাইডেড বাই F2, সরি F2 করা যাবে না, ইকুয়াল টু 1.6। মানে সূত্র বসাইলাম, বুঝছো? সূত্র বসাইলাম ডাইরেক্ট, তো ল্যামডা 1 ল্যামডা 2 এর মান জানি না, সো বলে লাভ নেই। তো এখান থেকে আসলে লসাগু নেই, এফ আর এফ এর লসাগু এফ, উপরে থাকবে V1, এখানে থাকবে V2, ইকুয়াল টু 1.6। তাহলে এখান থেকে দেখো তো আমি চাইলে এখন কি লিখতে পারি, V1 এর মান হইতেছে তোমার 340। ও সরি, এখানে একটা মিস্টেক হয়েছে তো, সরি, তোমাদের কাছে আমার একান্তভাবে আমি দুঃখিত, একটা ছোট্ট মিস্টেক করে ফেলছি আমি এখানে, ছোট্ট মিস্টেক হয়ে গেছে। V2 আগে হবে, তাই না? আগে তো আমি ল্যামডা 2 লিখছি না, তাহলে এটা হবে হচ্ছে V2 ডিভাইডেড বাই এফ মাইনাস V1 ডিভাইডেড বাই এফ। তাহলে এফ কমন নিলে উপরে হবে V2, এখানে হবে V1। তাহলে আমার এখানে কি যাবে বলো? আমার এখানে যাবে হচ্ছে তোমার 1480 মাইনাস 340 ডিভাইডেড বাই এফ ইকুয়াল টু হচ্ছে 1.6। তাহলে আমরা সিম্পল ক্যালকুলেশন করি, এটা বিয়োগ করলে কত আসে, 1480 মাইনাস 340 বিয়োগ করলে আসে 1140, আর এফটা যদি এই পাশে গুণ করে দেয় তাহলে 1.6 এফ। তাহলে আমি যদি শুধু বরাবর এফ এর মানটা বের করতে চাই, তাহলে কি করতে হবে, 1.6কে ভাগ করে দিতে হবে, তাই না? তাহলে লিখলাম 1140 ডিভাইডেড বাই 1.6, তাহলে কত আসে, ডিভাইডেড বাই 1.6, 712.5 কম্পাঙ্ক পেয়ে গেলাম, তাই না? হার্জ। চাইছে হলো তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু আমি তো পেয়ে গেলাম কম্পাঙ্ক। মজা হলো না তো? মজা হইল না। তাহলে তো একটু ভিন্নতা করতে হবে, একটু ভিন্নতা করতে হবে। তাহলে কি করব বলো, এই জায়গাটা একটু মুছে দিই। কোথায় মুছে দেই, কোথাও তো মুছার সুযোগ নেই। আচ্ছা সুযোগ লাগবে না, এখানে লিখি আসো। তাহলে হয়েছে কি জানো, অঙ্কটা আমরা এখানে শুরু করছি, আসলে আমরা এখানে শুরু করে এই কাজটা করছি, দেন আমরা এখান থেকে এই অংশটা করছি, এখন আমরা ওইখানে বাকি অংশটা করব। কি বলছে, তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তাহলে দেখো কম্পাঙ্ক পেয়ে গেছি, কম্পাঙ্ক তো পানিতেও যত বাতাসেও তত, এবং পানিতে আমার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। পানিতে বেগের মান জানি V2, পানিতে কম্পাঙ্কও জানি 712.5, তাহলে তরঙ্গ দৈর্ঘ্য বের করা যাবে। সুতরাং পানিতে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা 2 ইকুয়াল টু V2 ডিভাইডেড বাই এফ। V2 হচ্ছে 1480, আর এফ এর মান মাত্র পাইলাম 712.5। তাহলে অ্যান্সার কত আসে, 1480 ডিভাইডেড বাই 712.5, 2.077 মিটার। শেষ, এটাই অ্যান্সার। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সূত্র। বেশ ভালো একটা ম্যাথ। তো মানে একটু বেশি বড় হয়ে গেছে, আমি সরি ফর দ্যাট। অঙ্কটা হইতেছে কি, এইখান থেকে শুরু হয়েছে। আমরা প্রথমে ল্যামডা 1 আর ল্যামডা 2 এর মধ্যে সম্পর্ক স্থাপন করছি,
এরপরে প্রশ্ন মতে ল্যামডা 1 ল্যামডা 2 এর মধ্যে যে পার্থক্য দেওয়া আছে ওইটা থেকে আস্তে আস্তে করে কম্পাঙ্কটা বের করছি, দেন কম্পাঙ্কটার বেগটা ব্যবহার করে ল্যামডার মান অর্থাৎ পানিতে তরঙ্গ দৈর্ঘ্য বের করছি। সহজ কিন্তু ম্যাথটা, সহজ আছে। জাস্ট এইটা বোঝাটা হলো এই অঙ্কটার মেইন গেম। ক্লিয়ার? ক্লিয়ার? নাইস। চলো আমাদের আজকের শেষ অঙ্কটা আমরা চলে যাই। আজকের শেষ অঙ্ক, দৃশ্যকল্প 1, পি মাধ্যমের শব্দের বেগ দেওয়া আছে কিউ মাধ্যমের শব্দের বেগের চেয়ে 3 গুণ বেশি। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, পি মাধ্যমের শব্দের বেগ মানে আমরা ধরলাম ভিপি, কিউ মাধ্যমের শব্দের বেগের 3 গুণ বেশি মানে ভি কিউ। ভি কিউ এর, দেখো যার সাথে এর থাকবে তার সাথে 3 বসাবা, মানে যার সাথে এর থাকবে তার সাথে গুণ করে বসাই দিবা। তাহলে প্রথম লাইন থেকে যেটা আমি বুঝতেছি সেটা হইতেছে, একটু ইয়াকারি দিয়ে লিখি, প্রথম লাইন থেকে যেটা আমরা বুঝতেছি সেটা হইতেছে যে ভিপি ইকুয়াল টু 3VQ। এটা তোমরা বুঝছো কিছু? পি মাধ্যমের শব্দের বেগ কিউ মাধ্যমের শব্দের বেগের 3 গুণ, কিউ এর বেগের 3 গুণ মানে ভি কিউ এর 3 গুণ। তাহলে ভি কিউ এর সাথে 3 গুণ করলে ভিভি পাওয়া যাবে। খুব সাবধান কিন্তু এই বিষয়টা। কিউ মাধ্যমে একটা শব্দের তরঙ্গ দৈর্ঘ্য দেওয়া আছে এত, তাহলে ল্যামডা কিউ দেওয়া আছে। উভয় মাধ্যমের শব্দের উৎস একই, মাধ্যম ভিন্ন বা শব্দের উৎস একই, মাধ্যম ভিন্ন বা শব্দের উৎস একই, তাহলে ফ্রিকোয়েন্সি সেম। হা হা হা, তাই না? তাই না? মাধ্যম এক হলেও, লিখে রাখি, মাধ্যম ভিন্ন উৎস এক, এর মানে হইতেছে ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট। তাই না? এই কথাটা ক্লিয়ার তো? কথাটা ক্লিয়ার তো নাকি? নাইস। এবার আসেন প্রশ্নে চাইছে কি, দৃশ্যকল্প 1 হতে পি মাধ্যমের শব্দের উৎসের তরঙ্গ দৈর্ঘ্য অর্থাৎ ল্যামডা পি বের করতে হবে। আমাকে কি করতে হবে? ল্যামডা পি বের করতে হবে। ল্যামডা পি বের করতে হবে। চলো করি আস্তে ধীরে, ঠান্ডা মাথায় করি। ওকে, তাহলে কি কি দেওয়া আছে আমাকে? এফ কনস্ট্যান্ট আছে, আচ্ছা বুঝছি, নর্মাল সূত্র কি? সো পি মাধ্যমের ভিপি ইকুয়াল টু এফ ল্যামডা পি। প্রশ্ন হতে পারে ভাই এফ এর নিচে পি লিখলেন না কেন? কারণ এফ কনস্ট্যান্ট, মাধ্যম ভিন্ন হলেও উৎস এক। দেন কিউ মাধ্যমে, তাহলে আমরা ভি কিউ এফ ল্যামডা কিউ। তাহলে এটাকে আমরা ধরলাম 1 নম্বর সমীকরণ, এটাকে ধরলাম 2 নম্বর সমীকরণ। 1 নম্বর সমীকরণ থেকে 2 নম্বর সমীকরণ ডিভাইড করে দিলাম, তাহলে আমাদের আসবে ভিপি ডিভাইডেড বাই ভি কিউ ইকুয়াল টু এফ ডিভাইডেড বাই এফ ইন্টু ল্যামডা কিউ ডিভাইডেড বাই ল্যামডা, সরি ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা কিউ, ল্যামডা পি ডিভাইডেড বাই ল্যামডা কিউ। এটা সহজ অঙ্ক, পারবা, না করে দিলেও পারতা। দেখো ভিপি বাই ভিকিউ, ভিপি আর ভিকিউ এর মান দেওয়া নাই কিন্তু এটা সম্পর্ক দেওয়া আছে। তাহলে আমরা চলো ভিপি এর জায়গায় 3VQ লিখতে পারি, 3VQ লিখে দিলাম, নিচে থাকলো ভিকিউ আর এফ এফ কাটাকাটি, তাহলে থাকবে ল্যামডা পি বাই ল্যামডা কিউ। এখন প্রশ্ন হইতেছে ল্যামডা কিউ এর মান কিন্তু দেওয়া আছে 15 সেন্টিমিটার, তাহলে ল্যামডা পি ডিভাইডেড বাই 15। খেয়াল করছো ভিকিউ ভিকিউ কাটাকাটি, তাহলে এখান থেকে আমাদের ল্যামডা পি এর ভ্যালু আসতেছে জাস্ট 15, 3 এর সাথে গুণ হবে, 3 15 কত হয়? 45 হয়, 45 হয়। অ্যান্সার কিন্তু সেন্টিমিটারে আসবে, কারণ আমি কিউ এর ল্যামডা কিউ যেটা ল্যামডা কিউ সেন্টিমিটারে ধরছি। তো অঙ্ক শেষ হয়ে গেছে, মানে সহজ অঙ্ক ছিল, বরিশাল বোর্ড 2023 সহজ অঙ্ক ছিল, যথেষ্ট সহজ অঙ্ক ছিল। পি মাধ্যমে শব্দ উচ্ছের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। সো এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। তো দ্যাটস ইট। আমরা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ তরঙ্গের যতগুলো টাইপের অঙ্ক হতে পারে, মানে আমাদের এই যাবৎকাল পড়াশোনার উপর ভিত্তি করে যতগুলো টাইপের ম্যাথ হতে পারে আমি কভার করে দেওয়ার চেষ্টা করেছি। আমাদের কিন্তু অঙ্ক এখানে শেষ হয় নাই, আমরা নেক্সট ক্লাসে করব প্রতিধ্বনি শিখবো, এবং প্রতিধ্বনির উপর আমি 2 ক্লাস নেব, জাস্ট 2 ক্লাসে আমরা ম্যাথ সলভ করবো। অ্যান্ড এরপরে আমাদের ফাইনাল আরেকটা ক্লাস থাকবে যেখানে আমরা শব্দের বিভিন্ন ব্যবহার শিখবো, তারপরে শব্দ দূষণ শিখবো, এবং ফাইনাল লেকচার আরেকটা হয়তো বা আমি চেষ্টা করে রাখবো যেখানে আমরা একটু ডিফিকাল্ট কিছু ম্যাথ সলভ করবো। তো এই হচ্ছে আজকের এই পর্যন্তই। তো ভালো থাকবা, সুস্থ থাকবা, ক্লাসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবা। অ্যান্ড যে ম্যাথগুলো করালাম এই ম্যাথের পাশাপাশি নিজের বাসায় থাকা টেস্ট পেপার বা গাইড থেকে আরও এই টাইপের ম্যাথ সলভ করবা, তাহলেই উপযুক্ত প্রিপারেশন হবে। তো টিল দেন ভালো থাকবা, আসসালামু আলাইকুম।